কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। জানো তো, একটা কথা আছে, যদি কোনো ট্রেন একবার লেট করে সেই ট্রেন সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে থেমে থেমে তবেই পৌঁছায় নিজের ডেস্টিনেশনে। আমাদেরও হয়েছে সেই অবস্থা। দেরি হয়ে গেছে আসাম ব্লক ছাড়তে, তাই বারবার থমকে যেতে হচ্ছে। থমকাতে থমকাতে ঠিকই পৌঁছে যাব নিজেদের আসল উদ্দেশ্যে। আমরা আজ চলে এসেছি শ্রীমন্ত শঙ্করদেব কলাকেন্দ্রে। জায়গাটি কিন্তু অসাধারণ। টিকিট কেটে নিয়েছি, এইবার ঢোকার পালা ভিতরে। আর সত্যিই বলছি, প্রথমে ভেবেছিলাম এই গরম, এই রোদ্দুরে এই জায়গাটি বাদ দিয়ে দেব, স্কিপ করে যাব এই জায়গাটি। কিন্তু যদি স্কিপ করতাম, দারুণ একটি জিনিস বাদ দিয়ে দিতাম। চলো ঘুরে দেখে নিই ভেতরে কি আছে। সব রইল তোমাদের জন্য, তাই ভ্লগটা স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই জায়গাটির সম্বন্ধে, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। প্রথমে ঢুকেই বসে পড়লাম এই ছায়া ঘেরা গাছটির তলাতে, কারণ ভীষণ রোদ। চারপাশে ট্যুর করতে করতে আমাদের দম প্রায় শেষ। আচ্ছা, জানিয়ে দিই, এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য মাত্র 10 টাকা। আর স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরার জন্য লাগে 100 টাকা। পার্কটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। বিকালবেলা যে কচিকাচাদের ভিড় এখানে লেগেই থাকে, সেইটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর করে সাজানো। দেখতেই পাচ্ছ আশপাশটি। আমি চলেছি একটা দারুণ ব্রিজের ওপর থেকে। অন্য সময় হলে এখানে রিলস বানিয়ে নিতাম, কিন্তু আজ বড়ই ক্লান্ত, কারণ আসাম পুরো তেতে পুড়ে যাচ্ছে। এই রোদে চারপাশ এক্সপ্লোর করতে করতে আমাদের তো দম প্রায় শেষ। মনে হচ্ছিল মাথায় সূর্যবাবু স্ট্র লাগিয়ে সব গ্লুকোজ টেনে নিচ্ছে। আমরা ঘুরে দেখে নিয়েছি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রটি, যেটাকে পাতি বাংলা ভাষায় বলা চলে জাদুঘর। অসাধারণ সুন্দর কিন্তু এই জাদুঘরটি। আমরা এখন যে জায়গাটি রয়েছি, সেই জায়গাটিতে রয়েছে নানান ধরনের পুতুল, এবং তাদেরকে সাজিয়ে তোলা হয়েছে এখানকার নানা জাতির বেশভূষাতে। জায়গাটা কিন্তু অসাধারণ, আমাদের তো চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার সংগ্রহশালার সামনে। চলুন ঘুরে দেখে নিই ভেতরটা। এখান থেকে আমরা পেয়ে গিয়েছিলাম লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার সম্বন্ধে নানা তথ্য। রয়েছে নানান ছবিও তার এবং তার পরিবারের। এই জায়গাটি আমার কিন্তু বিশেষভাবে ভালো লেগেছে, কারণ একটাই, বাইরে ভীষণ গরমের পর এই জায়গাটি পুরোপুরি এসি দ্বারা গঠিত, মানে এখানটা পুরো ঠান্ডা চিল্ড। তাই কিন্তু বেশ সময় নিয়েই আমরা আশপাশটা ঘুরে দেখেছি। লক্ষ্মীনাথ বেজবড়ুয়া আধুনিক অসমীয়া সাহিত্যের পথপ্রদর্শক ছিলেন। কবিতা, নাটক, গল্প, তার সাথে সাথে উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, সমালোচনা, প্রহসন, জীবনী, আত্মজীবনী, শিশু সাহিত্য এবং ইতিহাসে তার অবদান ছিল যথেষ্ট। তিনি কৃপাবর বড়ুয়া ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। এখানে রইল তারই বংশ পরিচয়। অসমীয়া জার্নাল জোনাকিয়ের লেখক ছিলেন সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, যা অসমীয়া সাহিত্যে শুরু করে আধুনিককাল। এভাবে অসমীয়া সাহিত্যের জোনাকি যুগ শুরু হয়। নিজের সাহিত্যের জন্য উনি পেয়েছিলেন রসরাজ উপাধি। আবার কেউ কেউ তাকে দ্য কিং অফ হিউমার বলেও ডাকতেন। তিনি প্রায় অর্ধ শতাব্দী ধরে আসামিয়া সাহিত্যের আধিপত্য বিস্তার করেছিলেন। তার জীবনদশায় তিনি অসমীয়া ভাষা ও সাহিত্যের হারানো গৌরবকে ফিরিয়ে আনার চেষ্টা করে গিয়েছিলেন।
তখনকার দিনে রাজ্যে স্কুল ও আদালতে আসামিয়া ভাষা ব্যবহৃত হতো না, কিন্তু তিনি এই নিয়মকে বদলানোর জন্য লড়াই করেছিলেন। তুমি কি পাহারাদার করছো এখানে? গুড। বাইরে প্রচুর গরম, এসি হয়। পাওয়া গেছে অনেকক্ষণ পরে, সকালবেলা উঠে। ধীরে ধীরে ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম আমরা সামনের দিকে, কারণ এই সংগ্রহশালাটি বিশাল বড়। আমরা যদি বসে পড়ি তাহলে আর পুরো ঘুরে দেখা সম্ভব হবে না। এখানে রয়েছে একটি দারুণ গ্রন্থাগার। এই গ্রন্থাগারে প্রচুর দুর্লভ বই ও পাণ্ডুলিপি সংগ্রহ করে রাখা রয়েছে, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তাই আর সম্পূর্ণভাবে আমরা ভিডিও করতে পারিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি ওপেন এয়ার থিয়েটারটির সামনে। এখানে প্রায় একসঙ্গে 2000 জন বসে থিয়েটার উপভোগ করতে পারে। দারুণ কিন্তু জায়গাটি, তোমরা যদি এইখানে না আসো তাহলে কিন্তু অসাধারণ একটি জায়গা মিস করতে চলেছো। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র গুয়াহাটির পাঞ্জাবাড়িতে অবস্থিত। শ্রীমন্ত শঙ্করদেব ছিলেন মধ্যযুগীয় কবি, নাট্যকার এবং সংস্কারক। ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই এই কলাক্ষেত্রটির নামকরণ করা হয়েছে তারই নামে। এটি একটি সাংস্কৃতিক জাদুঘর এবং গ্রন্থাগার। শুধু তাই নয়, তার সাথে রয়েছে এখানে একটি শিশু উদ্যান। গুয়াহাটিতে ঐতিহাসিক দ্রব্য সংরক্ষণের এটি একটি প্রাণকেন্দ্র। 1990 সালে এটি নির্মাণ করা হয়েছিল। এখানে রয়েছে খাবারের দোকান, উপাসনালয়, এম্পোরিয়াম ও ওপেন এয়ার থিয়েটার। এই কলাক্ষেত্রটি কয়েকটি কমপ্লেক্সে বিভক্ত। এখানে আসামের বিভিন্ন জাতি গোষ্ঠীর ব্যবহৃত নানা বস্তু প্রদর্শিত করা হয়েছে। আশেপাশে ঘুরে দেখতে দেখতে আমরা ডুবে যাচ্ছিলাম অসমের নানা ঐতিহ্যের মধ্যে। নানা দেশ, নানা মানুষ, তাদের নানান রীতিনীতি, বিচার, আচার আচরণ, সেইগুলোকেই কিন্তু সংরক্ষণ করে রাখা হয় এই জাদুঘরে। আর এখানে আমরা ঘুরে দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম সেই সব জাদুর মহিমাতে। জানো তো, আসামে গামছার কিন্তু একটি আলাদাই প্রায়োরিটি আছে। আমাদের এখানে সাধারণত গামছাকে কোনো মূল্য দেওয়া হয় না, কিন্তু সেইখানে গামছা অর্পণ করা মানে তোমাকে বিশেষভাবে সম্মান জানানো হলো। এখানে দেখানো হয়েছে কিভাবে একটি প্রজাতি তুতে চাষ করে এবং সেইটা দিয়ে নানান ধরনের দামি দামি জিনিস তৈরি হয়। আর দেখতেই পাচ্ছ তাদের এই নৃত্য কৌশল, সেইটা তো আর বলে জানাতে হবে না। আমরা অসমীয়া নাচের ভক্ত মোটামুটি সবাই। এখানে রয়েছে অসমীয়াদের ব্যবহৃত নানান গোষ্ঠীর ও নানান জাতির নানান জিনিসপত্র। সেগুলো সব কোনটা কি আমরা ঠিক জানি না, কিন্তু ঘুরে দেখে নিলাম সব কিছু, আর ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের জন্য। কি অসাধারণ সব জিনিসপত্র, তাই না? দেখেছো কি বিশাল বড় গামলা, এতে যে কি হতো কে জানে। আর এই নৌকোটি তো তোমরা সবাই জানো। এই নৌকোতে রেস বা মাছ ধরতে যাওয়া দুটোই কিন্তু বেশ ফেমাস। জাদুঘরের আনাচে কানাচে ঘুরে দেখতে দেখতে মন তো ভরে যাচ্ছিল। আর দেখেছো কি বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এই জাদুঘরটি। কিন্তু আরো একটি জিনিস লক্ষ্য করলাম, এই জাদুঘরটিকে কিন্তু আরো সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে।
মানে এরপর আবারও যদি আমরা এখানে যাই আরও নতুনত্ব কিছু দেখতে পারবো, সেইটা আশাই রাখা যায়। বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখন রোদ বেশ কম, চলো ঘুরে দেখে নিই আশপাশটা। তোমাদের তো আগেই বলেছি এই কলাক্ষেত্রটি কয়েকটি কমপ্লেক্সে বিভক্ত। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং মন কাড়া কমপ্লেক্স হল ভূপেন হাজারিকা সংগ্রহ কেন্দ্রটি। ভূপেন হাজারিকা ছিলেন একজন ভারতীয় প্লেব্যাক গায়ক, গীতিকার, সুরকার, কবি এবং অভিনেতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন অসমে। ডক্টর ভূপেন হাজারিকা যেমন বিখ্যাত ছিলেন তার গায়কের জন্য, তেমনই তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতাও। তার পরিচালিত শকুন্তলা, প্রতিধ্বনি এবং লটিঘটির জন্য তিনি সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছিলেন। এছাড়াও চামেলি মেমসাহেব সিনেমার জন্য তিনি রচনা করেছিলেন গান, আর তার জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। এছাড়াও তিনি পেয়েছিলেন পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং দাদাসাহেব ফালকে পুরস্কার। তিনি অসমীয়া চলচ্চিত্রের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তার মৃত্যু হয় 5ই নভেম্বর 2011 সালে। মৃত্যু সময় তার বয়স ছিল 85 বছর। তার স্মৃতির উদ্দেশ্যেই এই জায়গাটি অর্থাৎ এই সংগ্রহশালাটি তৈরি করা হয়েছে। এখানে তার গানের রেকর্ড, তার প্রাপ্ত নানা পুরস্কার, তার ব্যবহৃত সঙ্গীত সরঞ্জাম সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। রয়েছে তার ব্যবহৃত জামাকাপড়, টিভি, আরও নানান জিনিসপত্র। অসাধারণ কিন্তু এই জায়গাটি। আশেপাশে ঘুরতে ঘুরতেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। চোখের সামনেই সাজানো ছিল এক অসাধারণ মানুষের অসাধারণ সব কীর্তির নিদর্শন। সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতনই। কোনোদিন ভাবতেও পারিনি এসব জিনিস দেখতে পাবো এত কাছ থেকে। সংগ্রহশালার এই ঘরটিতে আসতেই মনটা খারাপ হয়ে গেল, কারণ এখানে রয়েছে সেই কফিনটি যেটিতে করে নিয়ে আসা হয়েছিল ভূপেন হাজারিকাজির মরদেহ, আর রয়েছে তার চিতাভস্য। এগুলো সত্যি মন খারাপ করে দেয়, কারণ এইগুলোর মাধ্যমেই বোঝা যায় নক্ষত্র পতনের ইঙ্গিত। জন্ম থেকে মৃত্যু সবকিছুরই ছবি রয়েছে এখানে। মানে এক নক্ষত্রের জন্ম, তার বেড়ে ওঠা, তার নানান কীর্তিকলাপ এবং শেষ অবস্থায় তার মৃত্যু, সবকিছুই যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। অসাধারণ লাগছিল আমাদের। আশপাশটা যতই ঘুরে দেখি না কেন শেষ করে উঠতে পারছিলাম না কোনো কিছুই। মনে হচ্ছিল কোনো জিনিস কি বাদ থেকে গেল, কি জানি, হয়তো থেকে গেল। তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমাদের কিন্তু এক অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে এইখানে এসে। দারুণ সময় কাটিয়েছি আমরা, সেই মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি তোমাদের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। তোমাদের সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। শুধু সাবস্ক্রাইব করলে তোমরা পেয়ে যাবে অসাধারণ সব ইনফরমেশন। এখানে ভূপেন হাজারিকাজির সাথে দেখতে পেয়ে গেলাম আমাদের দেশেরও নানান গুণী মানুষজনকে। সেইটা দেখে কিন্তু আমাদের আরও ভালো লেগেছিল। তোমরা যখন অসমের গুয়াহাটিতে ঘুরতে আসবে তখন কিন্তু এই জায়গাটা একদম মিস করবে না। যদি মিস করো তাহলে তোমাদেরই লস, কারণ জায়গাটা সত্যি অসাধারণ। ভূপেন হাজারিকাজির সংগ্রহশালাটা আমাদের কিন্তু অসাধারণ লেগেছে। সেই মুহূর্তগুলো রইল তোমাদের সামনে। কিন্তু ঘুরতে ঘুরতে একটা কথা বারবার মনে আসছিল, আমাদের দেশেও তো রয়েছে অনেক নামি দামি শিল্পী,
যেমন কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, আরও অনেকে। তাদেরকে নিয়ে কেন এমন সংগ্রহশালা তৈরি করা হয় না? এই প্রশ্নটি রইল আমাদের তরফ থেকে আমাদের সরকারের কাছে। দয়া করে এরম একটা সুন্দর পদক্ষেপ নিন, যাতে আমরাও আমাদের দেশের শিল্পীদের নানান অজানা তথ্য জানতে পারি। যাই হোক, ঘুরে দেখে নিলাম পুরো মিউজিয়ামটা, দারুণ লাগলো। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সেটা তো আর নতুন করে বলতে হবে না নিশ্চয়ই। আর যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।